রাত একটা 20 মিনিট কি 25 মিনিট, আমি স্পেসিফিক টাইমটা রেকর্ড দেখে লিখছি। তো এই টাইমে আমার মোবাইলে কল আসে, তো আমি তো তখন ঘুমাইছিলাম, দেখি না, সকালে দেখতেছি মিস কল। তো এত রাত্রে যারা কল দিছে নিশ্চয়ই হীন উদ্দেশ্যে দিছে আমি মনে করি, সেটা ওনারা চেক আচ্ছা, করে দেয়। এখানে যে আপনি বলছিলেন যে আপনার মেয়েকে মেরে ফেলা হুমকি দিচ্ছে, আর আপনি কি আপনার জীবনের নিরাপত্তা চাচ্ছেন, আপনার মেয়ের জীবনের নিরাপত্তা চাচ্ছেন? আমি গোটা পরিবারের নিরাপত্তা চাচ্ছি, এবং আমার আমার আমাকে যারা সহযোগিতা করতেছে, যে আমিও একজন সাংবাদিক, আমিও একজন রিপোর্টার, আমার সহযোগীরা যারা আমাকে সহযোগিতা করতেছে, যেমন রাসেল ভাইয়াকে শুটিং বাদ দিয়ে আমাকে আসছে, যারা সহযোগিতা করছে, আমি সবার নিরাপত্তা চাই। আচ্ছা, এবং আমি বিচার শুধু আমার মেয়ের চাই না, আমি জানতে চাই আমার মেয়ের তো একটা জীবন্ত লাশে পরিণত হয়েছে, সুতরাং এই জীবন্ত লাশটার ওসিলায় এ যাবত সে কত মেয়েকে ধর্ষণ করেছে, কত মেয়েকে অপহরণ করেছে, কত মেয়ের শ্লীলতাহানি করেছে, কত মেয়ের সম্ভ্রম নষ্ট করেছে, কত পরিবার ধ্বংস করেছে, সেগুলোর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বের করবেন এবং জাতিকে জানাবেন, এইটুকুই আমার প্রত্যাশা। আচ্ছা, ডিবি আপনাকে কি বলেছে? ডিবি আমাকে আন্তরিকতার সাথে আশ্বাস দিয়েছে ওনারা ব্যবস্থা নেবেন। আপনার মেয়ের সাথে কি আপনার কথা হয়েছে? ইতিমধ্যে মেয়ে যেহেতু মোবাইল মোস্তাকের সাথে থাকে, মোস্তাকের সাথে আমরা কথা বলি না, সুতরাং মেয়ের সাথে কথা বলার প্রশ্নটা আসে না। মানে আপনার কি মনে হয়নি যে আপনার মেয়ে কেমন আছে এটা একটু জানা প্রয়োজন? দেখুন, জানা প্রয়োজন হলে তো আমরা একজন কুলাঙ্গারকে মোবাইল করে তারপর তার সাথে কথা বলতে পারি না। কিন্তু আপনি তো আপনার অভিযোগে আপনার মেয়ে নিশ্চয়ই স্বাধীনভাবে নেই, এই তো? অবশ্যই। তাহলে সে অনুযায়ী আপনি কি একবার মেয়ের সাথে কথা বলে আমি তো যেহেতু যে কুলাঙ্গারের সাথে আমরা কোর্ট পর্যন্ত নিষেধাজ্ঞা করেছে, তার সাথে কথা বলা তো আমার প্রয়োজন নেই। মেয়ের কি ফোন নাম্বার নেই? ফোন নাম্বার আমাদের কাছে নেই। আচ্ছা, কিন্তু আপনার মেয়ে রিসেন্টলি আমরা কয়েকটা জায়গায় দেখলাম, সে তার বক্তব্য বললো যে সে খুব সুখে আছে, খুব শান্তিতে আছে। এখন কেউ যদি এখন সে আমরা যেটা সোহেল রাসেল ভাইয়া বললো, আমি বললো যে তার মানসিক যে উপর, এই বাচ্চাটুকুর উপর যে মানসিক একটা অমানবিক নির্যাতন চলতেছে, এই নির্যাতনে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং তার চিকিৎসা প্রয়োজন আমি মনে করি। আপনার মেয়ের? অবশ্যই। আচ্ছা, আপনি পেশা কি একজন? আমি পেশায় একজন সাংবাদিক, আমি দৈনিক বাংলাদেশ সমাচারের ঢাকার রিপোর্টার। সে যদি ফিরতে চায় আপনি কি মেনে নেবেন? বা সন্তান যত অপরাধ করুক, আমি অপরাধ সে করছে আমি মনে, তারপরেও যে তার অজান্তে অপরাধ হইতে পারে না এমন না, তার জন্য সারা জীবন দরজা খোলা থাকবে, যে যখন যে আসবে তাকে আমি বুকে জড়ায় নিব, এবং ট্রেন লাইনচ্যুত হয়ে গেলে যেমন ক্রেন দিয়ে ট্রেন লাইনে উঠে আবার সামনের দিকে অগ্রসর, ঠিক সেভাবে অগ্রসর করবো আমি। আচ্ছা, মুস্তাকের কি কি অপকর্ম তথ্য আপনার কাছে আছে? এটা এই অল্প সময় বলা সম্ভব না, তাহলে আমাকে কয়েকদিন সময় দিতে হবে। একটু অল্প করে যদি তার পা থেকে মাথা চুলগুলো গুনতে পারবেন না, পা থেকে মাথা চুল পর্যন্ত অপকর্মে ভরা, কুকর্মে ভরা। তার প্রতিটা রক্তবিন্দুর সাথে মানুষের চোখের পানি মিশে আছে, প্রতিটা টাকার সাথে মানুষের চোখের পানি মিশে আছে। আর কি বলবো, কালকে আপনারা ভোরের কাগজ পত্রিকায় কালকে যে আব্দুল জলিল সাহেব, উনি মতিঝিলের গণিত বিভাগের শিক্ষক ছিলেন, মোস্তাকে 24,50,000 টাকা দিছে ছাত্র ভর্তির জন্য, একটা ছাত্র ভর্তি করে নাই, লাস্টে গার্জিয়ানদের চাপে উনি থাকতে পারেন, উনি চাকরি ছাড়ে নিয়ে কানাডায়। কালকে যে অঝোর ধারা কান্না করছেন, এই চোখের পানিগুলো দেখেই আপনারা বুঝে নিন উনি কত কুকর্মের সাথে যুক্ত। এবং প্রথম আলো রিপোর্টটাও দেখেন, প্রথম আলোর যে রিপোর্টটা দেশে বহু ছাত্রীকে যৌন নির্যাতন করছে এবং চাঁদাবাজির সাথে যুক্ত। এর বাইরেও যে সে কুকর্ম করে নাই এমন তো নয়। তার মেয়ে যখন ভিকারুন্যাসে পড়তো, তার মেয়ের এক বান্ধবীকে সে বিয়ে করেছিল, 3 মাস পাশবিক নির্যাতন করার পরে ডিভোর্স দিয়েছে। তার বিয়েটার সিস্টেমটা হলো কাবিননামা করবে, কাবিননামার মধ্যে ডিভোর্স নামা ঢুকানো আছে, একসাথে সই হয়ে গেলো, দ্বিতীয়বার মেয়েকে বলতে হবে না তুমি আমাকে ডিভোর্স দাও। আপনি ওজু নষ্ট হওয়ার একটা ব্যাপারে কথা বলেছেন ভাই। নাম শুনলে আমার বমি আসে, খাওয়ার রুচি থাকে না, তার নাম শুনলে আমার ওজুও নষ্ট হয়ে যায়। আচ্ছা, মুস্তাকের প্রথম পরিবারের সাথে কি আপনার কোনো যোগাযোগ হয়েছে? তার প্রথম পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ নাই। দ্বিতীয় বউটা যখন আছে, মাঝে মাঝে সে মোবাইল করতো, আমাকে ভাই বলে কান্নাকাটি করতো। এখন তাদের সাথে তো আমি দেখিও নাই এখন পর্যন্ত, কিন্তু আমি যতক্ষণ আমাকে বলে যে আজকে আপনার মতো শক্ত গার্জিয়ান যদি আমার একজন থাকতো, আজকে আমাকে ধুকে মরতে হতো না। সে একবার ফাঁস লাগাইছিল গলায়, তার কাজের বুয়াগুলো যা সারাইছে, সে এইভাবে জীবন 6 মাস ধরে তার বাচ্চার যে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, সেই বাচ্চাটাকেও সে অস্বীকার করতেছে, বলছে ওইটা বলে তার অন্য জায়গায় বিয়ে হয়েছিল, ওখান থেকে তুই আমার মেয়েকে বলতেছে আমার তো কোনো ছেলেই নাই, সবে তো তোমার।
হ্যাঁ, আমার প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় বউকে ডিভোর্স দিয়েছি, আমার কোনো ছেলে নাই, একটাই শুধু মেয়ে তনিমা, সবই তোমার, এই কথাটা বলতেছে। আমি সেটা আর আপনাদেরকে একদিন মনে হয় দেখাইছিলাম, হ্যাঁ, যে তার ছেলে আছে, বড় ছেলে, তার বৌমা আছে, তার নাতি আছে, এটা হলো প্রথম বউয়ের এক সন্তান, এক ছেলে এক মেয়ে। দ্বিতীয় বউয়ের ছেলে আছে, এটা আজকে যে ফাইলটা জমা দিয়ে আসলাম সেটাতে সব আছে, দরকার হলে আরও আপনাদেরকে দেখানো। এটা তার তৃতীয় বিয়ে ছিল। এটা হলো দ্বিতীয় বিয়ে। তার বিয়ের সংখ্যা কাছে তারা গণনা করতে পারবেন, বিয়ের সংখ্যা গণনা করতে পারবেন না। বিয়ের সংখ্যা আমি, সে কাউকে বলতেছে 6টা, কাউকে বলতেছে 8টা। এখন এক বিজয়নগরে কাজী অফিস আছে, এখানে আমি তথ্য পাইলাম, আমাকে একজন বলল যে এখান থেকে 2000 সাল থেকে যদি 2023 পর্যন্ত ওদের যে বালাম বই, রেজিস্টার বই, সেটা চেক করেন, কমপক্ষে 7 থেকে 8টা বিয়ে পাইবেন। আচ্ছা, অভিভাবক হিসাবে আপনার দায় আছে কিনা এই ব্যাপারটা? আমরা যথেষ্ট সচেতন ছিলাম। আমার এটা বড় মেয়ে এবং ডাক্তারি পড়াবো, এটা আমাদের পরিবারের স্বপ্ন ছিল। আমি আমার মেয়েকেও বলছিলাম যখন ইন্টারমিডিয়েট ভর্তি হয় যে বেটি তুমি বড়, তুমি কিন্তু ট্রেনের ইঞ্জিন, বাকি আমার 2টা মেয়ে ওটা কিন্তু বগি, তুমি এদেরকে, তোমাকে এরা ফলো করবে, সুতরাং তোমার প্রভাবটা কিন্তু, তুমি যদি ডাক্তার হও বাকি 2টাও দেখা যায় যে সেটা ফলো করবে, কাজে তোমার গুরুত্ব অনেক বেশি। আমিও সে যেহেতু এই বছরটা, এবং বলছিলাম যে ইন্টারমিডিয়েটের বছরটা তোমার ভবিষ্যৎ তৈরির একটা সোপান, এই বছরটা তুমি যেভাবে, এই বছরের পরেই তোমার ভবিষ্যৎ নির্ধারিত হবে, তোমার গতিপথ কোন দিকে যাবে। সুতরাং এই বছরটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য আমি তাকে মোবাইল পর্যন্ত কিনে দেয়নি, যে মোবাইল কে দিলে ফেসবুক ইউটিউবে সময় কাটাবে, এখন তুমি পড়ো। তোমার এই বছরটা তোমার গল্পের বই পড়া দেন, গল্পের বই যখন মেডিকেলে চান্স পাবা, তারপর যখন ছুটি বিভিন্ন ইয়ে হতো, এগুলো গল্পের বই পড়বা, অবশ্যই জ্ঞানের প্রসারিত হওয়ার দরকার আছে, তখন পড়বা এগুলো। এটা আমি বলিনি। তার হাত থেকে কেউ রক্ষা পাইছে কিনা, গরু ছাগলগুলো রক্ষা পাইছে কিনা, তার হাতে, তার যৌন নির্যাতন থেকে শিশু থেকে বৃদ্ধ কেউ রক্ষা পাইছে বলে আমার কাছে মনে হয় না। এস কারাতে টিভি।